তো প্রথমে একটা ব্যাপার আগে একটু বুঝে নেওয়া উচিত যে এই যে ক্লোসিয়াস মোসেটি যে সমীকরণ, এই সমীকরণটা আসলে কি, বা এই সমীকরণ থেকে আমি কিসের ধারণা পাই, এই ব্যাপারটা আগে একটু আমার জেনে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা আমাদের যে এই সমীকরণের যে ডিরাইভেশন, সেই ডিরাইভেশনের মধ্যে আমরা হচ্ছে প্রবেশ করব। তো প্রথমে একটা প্রশ্ন আসতেই পারে যে ক্লোসিয়াস মোসেটি সমীকরণ কি, বা ক্লোসিয়াস মোসেটি সমীকরণের তাৎপর্যটা কি। ক্লোসিয়াস মোসেটি যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং পরমাণুর যে পোলারিজিবিলিটি, এর মধ্যে একটি সম্পর্ক। অর্থাৎ যেই সমীকরণের মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং পরমাণুর পোলারাইজেবিলিটির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা যায়, সেই সম্পর্কটাকে আমরা বলবো ক্লোসিয়াস মোসেটি সমীকরণ। যদি কখনো কতে আসে যে ক্লোসিয়াস মোসেটি সমীকরণ কি, বা ক্লোসিয়াস মোসেটি সমীকরণ বলতে কি বুঝো, তাহলে লিখবা যেই সমীকরণের মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং পরমাণুর পোলারাইজেবিলিটির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা যায়, সেই সমীকরণকে ক্লোসিয়াস মোসেটি সমীকরণ বলা হয়। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে ক্লোসিয়াস মোসেটি যে সমীকরণ, এই ক্লোসিয়াস মোসেটি সমীকরণ ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক যে রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে একটি সম্পর্ক সে বিল্ড আপ করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা ব্যাপার সম্পর্কে এইখানে আমরা জানলাম। তো ক্লোসিয়াস মোসেটি সমীকরণে যেতে গেলে একটা থিওরির লাইন আমাকে একটু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটি সিঙ্গেল পরমাণু বা একটি একক পরমাণু, অথবা তুমি এভাবে বলতে পারো যে কোনো একটি সিস্টেমের, কি ধরনের সিস্টেম, ড্রাই ইলেকট্রিক সিস্টেমের গড় দ্বিপল ভ্রামক, মানে এভারেজ ড্রাই ইলেকট্রিক মোমেন্ট, অথবা এটাকে দ্বিমেরু ভ্রামক বলতে পারো। সেই দ্বিমেরু ভ্রামক তুমি যে লোকাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো তার সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটি সিঙ্গেল অ্যাটম, সেই সিঙ্গেল অ্যাটমের যে দ্বিমেরু ভ্রামক, সেই দ্বিমেরু ভ্রামকটা হবে আমার প্রযুক্ত যে বৈদ্যুতিক ক্ষেত্র বা যে ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করতেছি, সেই ইলেকট্রিক ফিল্ডের কি সমানুপাতিক। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার স্লাইডে। আমি আজকের প্রশ্নটা যে বই থেকে আলোচনা করতেছি, মানে রেফারেন্স আকারে যে বই থেকে টানতেছি, সেটি হচ্ছে প্রফেসর এম শফিকুল ইসলাম, তার কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান একটি বই আছে, সেই বই থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বই থেকে আজকের প্রশ্নের রেফারেন্সটা আমি আলোচনা করতেছি, এবং ক্লাস শেষে আমি বইয়ের ছবিটা তোমাদেরকে দেখাই দিব যে কোন বইয়ের ছবি থেকে আমি আলোচনা করতেছি। তো এখন আমরা এখানে দেখেন যে শুরুতেই যেটা লিখছি, যে আমরা জানি স্থানীয় তড়িৎ ক্ষেত্র সাথে, বা স্থানীয় তড়িৎ ক্ষেত্রের জন্য একটা লরেন্সের সম্পর্ক আছে, যেটা আমরা দুইটি ক্লাস আগে এটাকে আমরা ডিরাইভেশন করছিলাম। সেটা ছিল ই লোকাল ইজ ইকুয়াল টু ই বাই 1/3 এপসাইলন নট পি। এইখানে যে পিটা আমি দেখতে পাচ্ছি, এই পিটাকে বলা হয় পোলার আয়ন ভেক্টর। পোলার আয়ন ভেক্টর কাকে বলে? পোলার আয়ন ভেক্টর হচ্ছে একটি ডাইইলেকট্রিকের বা একটি পরাবিদ্যুতের প্রতি একক আয়তনে উপস্থিত এভারেজ তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পোলার আয়ন ভেক্টর বলে থাকি। আমি আবারও বলতেছি, এটা সংজ্ঞা আকারে আসতে পারে যে একটি পরাবিদ্যুতের বা একটি ডাইইলেকট্রিক পদার্থের প্রতি একক আয়তনে এভারেজ ডাইইলেকট্রিক মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকও বলতে পারো, তা সেই দ্বিমেরু ভ্রামক কতটুকু আছে সেইটাকে আমরা বলবো পোলার আয়ন ভেক্টর। এই পি এর ডেফিনেশনটা হচ্ছে এইটা।
তো এখানে বলছি আমরা যে একটি ক্যালাসের পোলারায়নকে পরমাণু সমূহের পোলারিবর্তিতা এবং স্থানীয় তড়িৎ ক্ষেত্রের গুণফলের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। এটা একটা সম্পর্ক থেকে আমরা এটাকে রিলেশনটা স্থাপন করতে পারি যে আমরা যদি পোলারায়ন ভেক্টরের যদি আমি সংজ্ঞা আমি গাণিতিক আকারে লিখতে চাই, তাহলে পোলারায়ন ভেক্টরকে তো আমি পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এন মিউ। এনটা হচ্ছে প্রতি একক আয়তনে পরমাণুর সংখ্যা, আর মিটা হচ্ছে ওই যে গড় দ্বিপল ভ্রামক বললাম সেইটা। আবার মিউ এর একটা মান আছে, সেই মিউ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে আলফা ই লোকাল ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো আমি এত জটিলতায় না গিয়ে আমি সরাসরি যেটা করছি সেটা হচ্ছে পোলারায়ন ভেক্টর পি সামেশন জে এন জে পি জে, এই কথাটার মানে হচ্ছে পি দ্বারা তো পোলারায়ন ভেক্টর বোঝায়, এন জে দ্বারা বোঝায় যে একটি ক্যালাসের যে তম পরমাণু, ভালো করে বুঝবেন, একটি ক্যালাসের বা একটি ক্রিস্টালের যে তম পরমাণুর প্রতি একক যে কেন করছি, আমি যে ক্যালাসটা নিছি বা যে ক্রিস্টালটা আমি বিবেচনা করছি, সেই ক্রিস্টালের যে তম সকল পরমাণুর যে তম পরমাণুগুলোর মোট ভলিউম মানে প্রতি একক আয়তনের পরমাণু সংখ্যাটা আর কি আমি এখানে বের করছি। আর পি যে যেটা এখানে বললাম, এই পি যেটা হচ্ছে আমার পোলারাইজিবিলিটি সাথে লোকালাইজড ইলেকট্রিক ফিল্ডের একটা সম্পর্ক এইখানে আমার সে এস্টাবলিশড করতেছে। এখন এই যে পি যে যে কথাটা বললাম যে পি যে পোলারায়ন যে ভেক্টর, এই পোলারায়ন ভেক্টর সমান সমান আমরা লিখতে পারি আলফা জে ই লোকালাইজ মানে লোকাল ইলেকট্রিক ফিল্ড। আলফাটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পোলারাইজিবিলিটি, আলফা হচ্ছে পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি কাকে বলে, ডেফিনেশন কেউ বলতে পারবা পোলারাইজিবিলিটি? এটা তো বলছিলাম, কাকে বলে? কারোই মনে নাই? পোলারাইজেবিলিটিটা হচ্ছে কোনো পরমাণুর প্রতি একক লোকাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোল মোমেন্টকে আমরা পোলারাইজেবিলিটি বলে থাকি। এবং গত ক্লাসে বলছিলাম যে এই যে পোলারাইজেবিলিটি, এইটার যে উৎস বা যে সোর্স থেকে পোলারাইজেবিলিটি তৈরি হয়, সেই সোর্সটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে আলফা যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তম যে পরমাণুগুলো আছে সেই যে তম পরমাণুর পোলারাইজেবিলিটি হচ্ছে আলফা জে। আর আমরা 1 নাম্বার সমীকরণে আমরা ই লোকাল বা স্থানীয় তড়িৎ ক্ষেত্রের ইলেকট্রিক ফিল্ডের সূত্র আমরা বের করে রাখছি, সেটা যদি আমি এখানে বসায় দেই তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি পাচ্ছি ই প্লাস 1/3 এপসাইলন নট ইন্টু পি। তো এটা ছিল আমার এই 1 নাম্বার সমীকরণ থেকে আমি মান এখানে বসায় দিলাম। এখন আমাকে একটু বলেন যে এখানে যে ইটা, শুধু ই, এই ইটা কি, বা ইটা ই এর ডেফিনেশনটা কি ছিল এখানে? যারা ক্লাস করছেন তারা বলেন। এর ডেফিনেশনটা কি? ভাইয়া এইটা কি ওই যে ই নট দিয়েছিলেন যে সূত্র, ওই ই নটটা না? সূত্রে যে ই নট দিছিলাম সেই ই নট, কিন্তু সেই ডেফিনেশনটা কি ছিল ওটা সেটা বলছিলেন বলেন যে ওই একটু যে শুনি। প্লেটের উপর যে চার্জ ফিল্ডটা ছিল ওইটা আর কি, প্লেটের উপর যে চার্জ গুলো আছে ওগুলো। কার প্লেটের উপর? কোন প্লেট, কিসের প্লেট? ওই ধারক বলছে,
ধারক তো বলছিলেন, হ্যাঁ। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্লেটের মধ্যে আমি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছিলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে এখানে কি, ই। এবং হ্যাঁ, এইখানে যে আগে শুনছি ইটা, not sure। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবং এই যে ইটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে একটি কনস্ট্যান্ট মান। এবং পি যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমার পিটাকে আমি মাত্র কি বললাম, পোলারাইজেবিলিটি বললাম, পোলার এন্ড ভেক্টর বললাম, পোলারাইজেবিলিটি ভেক্টর আর কি, যেটাও কিন্তু আমার জন্য এখানে একটি কনস্ট্যান্ট ভ্যালু। আমরা এখন যেটা করছি যে এই যে আমার সামেশন এন জে এবং আলফা জে যেটা আছে, আমরা এই টার্মটাকে ব্র্যাকেটের ভেতরে কি করে দিছি, ব্র্যাকেটের ভেতরে এই যে এখান থেকে আমরা গুণ করে দিছি। তাহলে গুণ করলে আমরা কি লিখতে পারি, পি ইকুয়াল টু সামেশন ওভার জে এন জে আলফা জে প্লাস 1/3 এপসাইলন নট পি সামেশন জে এন জে আলফা জে। ঠিক আছে, এই 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 পার্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। এরপরে যেটা আমরা করছি 1/3 এপসাইলন নট পি সামেশন ওভার জে এন জে আলফা জে, এইটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। আর ই সামেশন ওভার জে এন জে আলফা জে, এইটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছেন। এখন পরের লাইনে আমি যেটা করছি, মানে উপরের লাইন থেকে এখন যে লাইনটা আমরা আলোচনা করব সেখান থেকে আমি পি কমন নিছি। তাহলে পি কমন নিলে আমরা লিখতে পারি 1 - 3/ε0 সামেশন ওভার জে এন জে আলফা জে ইকুয়াল টু ই সামেশন ওভার জে এন জে আলফা জে। তাহলে সেইখান থেকে আমরা পি এর মান বের করে নিব। তাহলে পি ইকুয়াল টু থাকে হচ্ছে ই সামেশন জে ওভার জে এন জে আলফা জে 1/1 - 3 এপসাইলন নট সামেশন জে এন জে আলফা জে। আমার 2 নম্বর সমীকরণের মান বের হয়ে গেল। তাহলে আমি এই 2 নম্বর সমীকরণ আমাকে কি তথ্য দেয়, 2 নম্বর সমীকরণ থেকে আমি পোলারাইজেবিলিটির একটি রাশিমালা আমি স্থাপন করতে পারলাম। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে
আচ্ছা, আমার কথা এখন ঠিকভাবে শোনা যায়? আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনারা কোন লাইন থেকে আপনাদের শুনতে সমস্যা হচ্ছিল একটু বলেন তো, সেই লাইন থেকে আবার শুরু করি। আচ্ছা, আমি যেটা বললাম যে আপনারা খেয়াল করেন, আমরা 2 নাম্বার সমীকরণে পি এর মান বের করছি। তো পিটা আমার জন্য এখানে কি ছিল? পিটা ছিল পোলারাইজেবিলিটি। তাহলে 2 নাম্বার সমীকরণ থেকে আমি পোলারাইজেবিলিটির একটি রাশিমালা এখানে আমি তৈরি করতে পারলাম। ঠিক আছে, এখন এই 2 নাম্বার সমীকরণ পর্যন্ত কোনো লাইনে কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন যদি থাকে। ভাইয়া ফি পোলার আয়ন ভেক্টর বলছিলেন না, এখন তার বলতেছে পোলারাইজেবিলিটি। পি পোলার আয়ন ভেক্টর যেটা, এটা হচ্ছে ওই যে পোলারাইজেবিলিটিটাকে আমি যে ভেক্টরের মাধ্যমে আমি প্রকাশ করি সেটা হচ্ছে আমার পোলার আয়ন ভেক্টর বা পোলারাইজেবিলিটি ভেক্টর। ঠিক আছে, কারণ পোলারাইজেবিলিটিটা যে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তো আচ্ছা একটা আচ্ছা। ভেক্টর কোয়ান্টিটি, তো এটাকে আমি যে ভেক্টরের মাধ্যমে এক্সপ্লেইন করি সেটা হচ্ছে, আমি তখন এটাকে ভেক্টর আকারে বলতে পারি আর কি। ঠিক আছে। আর ভাইয়া এন যে সমান বলছিলেন একটি ক্যালাসে যে তম পরমাণুগুলোর একটি একক আয়তনে কিসের সংখ্যা বলছিলেন বুঝি নাই ভালো করে। আচ্ছা, আমি আবারও বলতেছি, এখানে যে এন যে আমি দেখতে পাচ্ছি, এন যেটা হচ্ছে আমি যে ক্রিস্টাল বা যে ক্যালাসটা আমি এখানে নিচ্ছি, সেই ক্যালাসের যেই পরমাণুগুলো আছে, আমি যে তম পরমাণুর প্রতি একক আয়তনের পরমাণুর সংখ্যাটাকে আমি এখানে বোঝাচ্ছি। মানে একটি ক্রিস্টালের যে তম অ্যাটমের প্রতি ভলিউমে কতগুলো আছে সেটা আমি বোঝাচ্ছি আর কি। এটাকে তুমি খুব সংক্ষেপে আরেকটা কথা বলতে পারো, এন যেটাকে আমরা গারত্ব বলতে পারি, এটাকে গারত্ব বলা যায়। গাঢ়ত্ব, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সংক্ষেপে গারত্ব বলতে পারো। আর আলফা যে যে ডেফিনেশনটা বলছিলাম, আলফা যে মানে হচ্ছে যে তম পরমাণুর পোলারাইজেবিলিটি। আর ই লোকাল যেটা, সেটা হচ্ছে যে তম পরমাণুর অবস্থানে, মানে যে তম পরমাণুটা যেখানে অবস্থান করতেছে সেই অবস্থানে আমি লোকাল ইলেকট্রিক ফিল্ডের মান কত, সেটা হচ্ছে আমার ই লোকাল দিয়ে আমি এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, আর কার কোন জায়গায় প্রশ্ন আছে? ওকে, এখন খেয়াল করেন, এইখানে যে অ্যাপসাইলন নটটা ছিল, অ্যাপসাইলন নটটাকে আমরা বলছিলাম শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা। এবং এই শূন্য মাধ্যমের বেদনযোগ্যতার একটা ডেফিনেশন আমরা বলছিলাম, যেই ধর্মের জন্য দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের সৃষ্টি হয়, সেইটাকে আমরা বলি হচ্ছে বেদনযোগ্যতা। ঠিক আছে, এখন এই যে আমি যদি বেদনযোগ্যতার সাথে আমার যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা যেটা ছিল সেইটার উপরে যখন আমি একটি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, সেই ইলেকট্রিক ফিল্ড এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এই দুইটা রাশিকে যদি আমি গুণ করি, গুণ করে যদি আমি পোলারাইজেবিলিটিটাকে আমি ভাগ করি, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে তড়িৎ সংবেদ্যতা, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। সংবেদ্যতার ইংলিশ হচ্ছে সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, তড়িৎ সংবেদ্যতা আছে, চৌম্বকের সংবেদ্যতা আছে, চৌম্বকের সংবেদ্যতাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আর যখন এটা তড়িৎ সংবেদ্যতা হয় তখন আমরা বলি ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। এবং এই যে সাসেপ্টিবিলিটি যেটা দেখতে পাচ্ছেন, এই সাসেপ্টিবিলিটিটাকে আমরা যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করি এখানে দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হচ্ছে কাই। এই চিহ্নটাকে কাই বলা হয়। তাহলে কাই ইকুয়াল টু পি বাই এপসাইলন নট ইনটু ই। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক সাসেপ্টিবিলিটির ম্যাথমেটিক্যাল ফর্ম। দেখেন তো বুঝতে পারছেন কিনা। এখন ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ডেফিনেশনও কিন্তু অনেক সময় পরীক্ষায় চায়, যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাকে বলে, বা সাসেপ্টিবিলিটি বলতে আমরা কি বুঝি। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে যে সাসেপ্টিবিলিটি বা সংবেদ্যতা বলতে কি বুঝো, এটা আসছে আমার যতটুকু মনে আছে 2016 সালের
ক বিভাগের একটা প্রশ্ন ছিল যে সাসেপ্টিবিলিটি বা সংবেদ্যতা কি। যদি এটা আসে তাহলে লিখবা কোনো মাধ্যমের, আমি কিন্তু এখানে শূন্য মাধ্যম উল্লেখ করতেছি না, আমি বলছি কোনো মাধ্যমের মেরুবর্তিতা মানে পোলারাইজেবিলিটি এবং তড়িৎ ক্ষেত্রের মানের অনুপাতকে ওই মাধ্যমের সংবেদ্যতা বা সাসেপ্টিবিলিটি বলে। আমি আবারও বলতেছি, কোনো মাধ্যমের পোলারাইজেবিলিটি বা মেরুবর্তিতা এবং তড়িৎ ক্ষেত্রের মানে যেই ইলেকট্রিক ফিল্ডটা আমি অ্যাপ্লাই করছি সেই তড়িৎ ক্ষেত্রের মানের অনুপাতকে আমরা বলবো হচ্ছে ওই মাধ্যমের জন্য তার সাসেপ্টিবিলিটি। আর এইখানে আমরা যে সাসেপ্টিবিলিটিটা পাচ্ছি এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য সাসেপ্টিবিলিটি, এই জন্য এখানে এপসাইলন নট আসছে। কথা কি বুঝাইতে পারছি? সংজ্ঞাগুলো সাথে সাথে বলতেছি, সংজ্ঞাগুলো মনে রাখেন, কারণ আপনারা যেটা হয় যে এই যে কুইজের যে ডেফিনেশন গুলো এগুলো পড়েন সাজেশন থেকে, তো নানা ভুল থাকে, সেই ভুলগুলো আপনারা অনেকে বুঝেন না, পরে পরীক্ষায় লিখেন এবং নাম্বার পান না। তো আমরা 2 নাম্বার সমীকরণে তো আমরা পোলারিজিবিলিটি বা মেরুবর্তিতার মান আমরা বের করছি। তাহলে 2 নাম্বার সমীকরণের পি এর মানটা আমরা এখন এই সাসেপ্টিবিলিটির ইকুয়েশনে আমরা বসায় দিব। তাহলে আমি দেখি যে যদি বসাই তাহলে এখান থেকে কি পাই। তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই তাহলে কাই ইকুয়াল টু ই সামেশন ওভার জে এন জে আলফা জে ডিভাইডেড বাই 1 - 1/3 এপসাইলন নট সামেশন ওভার জে এন জে আলফা জে ইন্টু 1/এপসাইলন নট ই। এখন যদি আপনি এখান থেকে 1/এপসাইলন নটটা একটু আলাদা করেন তাহলে আপনি যেটা পাচ্ছেন ই আর ই কিন্তু কাটাকাটি যায়। এইগুলো তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, নিজে নিজে দেখলে বুঝবেন, এই যে ই এবং ই কাটাকাটি যায়। তাহলে কাই ইকুয়াল টু 1/এপসাইলন নট সামেশন ওভার জে এন জে আলফা জে ডিভাইডেড বাই 1 - 1/3 এপসাইলন নট ইন্টু সামেশন জে এন জে আলফা জে। এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে। এখন আমরা একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে 1/এপসাইলন নট দিয়ে আপনি কি বুঝেন একটু বলবেন? 1/এপসাইলন নট দিয়া 1/এপসাইলন নট আপনাকে কি তথ্য দেয়? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন 1/এপসাইলন নট দিয়ে আমরা কি বুঝি? ওয়ান বাই এপসাইলন নট আমাকে এই তথ্য দেয় যে কোনো একটি মাধ্যমে কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হলো। 1/এপসাইলন নটের মানটা হচ্ছে আপনার শূন্য মাধ্যমে কতগুলো তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন এখান থেকে নির্গত হয়েছে। ঠিক আছে। এবং এই তড়িৎ বলরেখা যিনি ফার্স্ট এক্সপ্লেইন করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এবং গত ক্লাসে কিন্তু আরেকটা কথা বলছিলাম যে আমরা গত ক্লাসে একটা ফাংশন সম্পর্কে জানছিলাম, সেই ফাংশনটা হচ্ছে ল্যাংভিনের ফাংশন। এবং গত ক্লাসে সবাইকে একটু মনে রাখতে বলছিলাম যে ল্যাংভিনের ফাংশনটা কিন্তু সর্বপ্রথম যে কনসেপ্টের জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু প্যারাম্যাগনেটিক গ্যাসের জন্য। এই কথাগুলো কিন্তু একটু মনে রাখেন, এগুলো হয়তো ভবিষ্যতে কাজে দিবে। এখন দেখেন আমরা আরেকটা রিলেশন এখানে দেখছি, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু এপসাইলন - 1। এটা একটা সম্পর্ক। তো এখন আপনি তো 3 নাম্বার সমীকরণে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি আপনি বের করছেন। তা 3 নাম্বার সমীকরণে যেহেতু আপনি ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি বের করে রাখছেন সেই মানটা আপনি এখন এখানে বসায় দেন।
বসায় দিলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আশা করি নাই। এখন আমি 4 নাম্বার সমীকরণের উভয় পক্ষে, খেয়াল করবেন, 4 নাম্বার সমীকরণের উভয় পক্ষে আমি সমীকরণ যে সমীকরণে আমি 3 যোগ করব। উভয় পক্ষে 3 যোগ করব। এখন প্রশ্নটা হচ্ছে 3 কেন যোগ করব? 3 যোগ করব, আমি যে কাঙ্ক্ষিত সূত্র চাচ্ছি বা কাঙ্ক্ষিত যে সমীকরণটি চাচ্ছি, সেটি সমীকরণ চাচ্ছি। তো আমি শুরুতেই বলছি যে ক্লোসিয়াস মোসেটি সমীকরণ আপনাকে ড্রাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এবং পরমাণুর পোলারাইজেবিলিটির মধ্যে একটি রিলেশন দিবে। তো ওই রিলেশন আনার জন্য আমাকে এখানে 4 নাম্বার সমীকরণের উভয় পক্ষে আমি 3 যোগ করলাম। তাহলে এখন আপনি 3 যোগ করেন। যোগ করলে আপনার বাম পক্ষে হবে এপসাইলন প্লাস 2, ডান পক্ষে হবে 3 + 1/ε0 ইন্টু সামেশন ওভার জে এন জে আলফা জে ডিভাইডেড বাই 1 - 1/3 এন জে আলফা জে। ঠিক আছে? এখন আপনি খেয়াল করেন এই ক্যালকুলেশনটা অনেকেই পেস লাগান বলতে কি হচ্ছে যে উপরে যে আমি লবে যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা অনেকেই করতে পারেন না। এখানে আপনি কি খেয়াল করছেন যে এই যে পার্টটা আছে, এই 3 + 1/ε0, তো এখানে 1/ε0টা কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে ব্র্যাকেটের সাথে সে যদি গুণ অবস্থায় থাকে, তাহলে প্রথম আপনার কাজ কি এখানে বলেন তো? আপনি কি করবেন এখানে? আপনার দেখে কি মনে হচ্ছে, কি করবেন? দেখি কে বলতে পারেন। লসাগু করবেন? কার কার লসাগু করবেন? কার কার লসাগু করবেন বলেন? এখানে প্রথম কথা হচ্ছে 1/ε0টা তো থার্ড ব্র্যাকেটের সাথে গুণ আছে, এটা নিয়ে আপনার চিন্তা করার কথা নাই। তাহলে 3 প্লাস ওই পুরো অংশটার মধ্যে আপনার লসাগু করবেন। খেয়াল করেন, নালে প্যাস লাগবে পরীক্ষা এটা। আপনাকে এখানে দেখেন, আপনি থ্রিটাকে ইন্ডিভিজুয়াল ধরেন, আর বাকি উপরে যেটা আছে এই যে এটা 1/ε0 এবং তৃতীয় বন্ধনীর সাথে যে অংশটুকু আছে এইটা একটা পদ ধরেন। তাহলে এখানে এটা হচ্ছে কত এ, মাঝখানে ধরেন প্লাস, তারপর আছে কত বি। তাহলে এখন এই যে লসাগু করেন, লসাগুতে আপনার যেটা হর হবে 1 - 1/3 ε0 সামেশন ওভার জে এন জে আলফা জে। তারপরে আপনার নর্মাল কি, নর্মাল হচ্ছে লসাগু। লসাগুটা পারবেন সবাই? হ্যাঁ, সবাই পারবেন দেখেন। অনিমা, সাজ্জাদ, পারবা তোমরা? না পারলে বলবেন, আমি করে দিব। এই লসাগুর পরে আপনি নর্মালি কাটাকাটি, +3 - 3 এগুলো কাটাকাটি যায়। এরপরে হচ্ছে আপনার ওই 1 বাই আপনার সামেশন ওভার জে এন জে আলফা জে 1/ε0, এই পার্ট গুলো আপনার এখানে কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু 3 থাকবে। আপনি খেয়াল করে দেখেন যে যদি কাটাকাটি করেন তাহলে শুধুমাত্র আপনার 3 থাকবে উপরে, আর নিচে যা আছে তাই থাকবে। তো এই পর্যন্ত হচ্ছে আমার সমীকরণ 5। এখন সমীকরণ 4 যেটা আপনি দেখতে পাচ্ছেন, সমীকরণ 4 দিয়ে যদি সমীকরণ 5কে আপনি ভাগ করে দেন, 4 দিয়ে যদি সমীকরণ 5কে আপনি ভাগ করে দেন, আপনি যে রিলেশনটা পাবেন সেই রিলেশনটাই হচ্ছে আপনার জন্য ক্লোসিয়াস মসেটি সমীকরণ। তাহলে আমরা দেখি সমীকরণটা কি হয়। দেখেন, সমীকরণ 4কে সমীকরণ 5 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে যেটা থাকে
এপসাইলন মাইনাসের 1 ডিভাইডেড বাই এপসাইলন প্লাস 2 ইকুয়াল টু 1/3 এপসাইলন নট সামেশন জে এন জে আলফা জে। এবং এইটাই হচ্ছে এই যে 6 নাম্বার সমীকরণ আমি যেটা পাচ্ছি, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ক্লোসিয়াস মোসেটি সমীকরণ, এবং যেই সমীকরণ আমাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং পোলারাইজেবিলিটির মধ্যে একটি রিলেশন আমাকে প্রদান করতেছে। এবং এখানে যদি সংক্ষেপে কোন অংশটাকে কি বলে এগুলো যদি মনে রাখতে চান, তাহলে আগেই বলছি যে এখানে এন যেটা হচ্ছে কি গারত্ব বোঝাচ্ছে, একদম সংক্ষিপ্ত ভাষায় হচ্ছে কি গারত্ব বোঝাচ্ছে। আলফা যে যেটা দেখতে পাচ্ছেন এটা পরমাণুর পোলারাইজেবিলিটি বোঝাচ্ছে। ই লোকালের এখানে কোনো পার্ট নাই, এটা ক্যান্সেল আউট হয়ে গেছে। আর এপসাইলন তো একটা ভেদনযোগ্যতা বোঝাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আপনার ক্লোসিয়াস কি মোসেটি সমীকরণ। দেখেন কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে আমাকে করেন। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাসের কয় মিনিট আছে? 3 মিনিট আছে। এখন এখান থেকে তোমাকে আরেকটা আহ সম্পর্ক দেখাইতে বলতে পারে, সেটা হচ্ছে ক্লোসিয়াস মোসেটি সমীকরণ থেকে তুমি লরেন্সের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটি প্রতিপাদন করো। ক্লোসিয়াস মোসেটি সমীকরণ থেকে লরেন্সের সম্পর্ক প্রতিপাদন করো। এই যে ক্লোসিয়াসের মোসেটি সমীকরণ থেকে যে লরেন্সের যে সম্পর্ক প্রতিপাদন করা, এবং এটা থেকে কিন্তু এগুলোর ম্যাথ আসে। এগুলো আমরা পরবর্তী আমাদের যে ক্লাস, সেই ক্লাসগুলোতে আমরা দেখব যে কিভাবে এই ক্লোসিয়াস মোসেটি সমীকরণ থেকে লরেন্সের সম্পর্ক প্রতিপাদন করে, এই ক্লোসিয়াস মোসেটি সমীকরণের রূপগুলা কিরকম হয়, এবং এইটা সম্পর্কিত যে গাণিতিক মানে ইয়াটা আসে, প্রবলেমটা আসে, এরকম একটা প্রবলেম আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে হচ্ছে সলিউশন আমরা করব। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু অনেক সময় খ বিভাগে আসে, আজকে যেটা পড়ালাম খুবই গুরুত্বপূর্ণ। এটা রিলেটেড পরীক্ষা আছে, ম্যাথও আসে। এই জিনিসগুলো তোমরা একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে এখনো পড়ানো বাকি। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা 3টা প্রশ্ন তোমরা কিন্তু পাইতে পারো। তার মধ্যে প্রথম দিকে আলোচনা করছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা ক বিভাগে আসে। পোলারাইজেশন বা মেরুবর্তিতা আসে। আজকে সাসেপ্টিবিলিটির সংজ্ঞা বলছি, এটাও পরীক্ষায় আসে। এবং আরেকটা প্রশ্ন আমরা হয়তো সামনে গিয়ে পাবো যে একটি সলিডের জন্য বা কঠিন বস্তুর জন্য আমরা পোলারাইজেশন বলতে কি বুঝি, এটা একটু বলে দেই। এই কঠিন বস্তুর পোলারায়ন বা পোলারাইজেশন অফ এ সলিড, এই এটা বলতে আমরা কি বুঝি? একটি কঠিন বস্তুর বা একটি সলিডের প্রতি একক আয়তনে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে পরিমাণটা, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পরিমাণকে আমরা বলবো কঠিন বস্তুর পোলারায়ন বা পোলারাইজেশন অফ সলিড। ওই একই ব্যাপার, তুমি শুধু শুধু কঠিন পদার্থ বা বস্তু এই কথাটা এখান থেকে উল্লেখ করবা। ঠিক আছে? তারপরে স্থানীয় তড়িৎ ক্ষেত্র বা লোকাল ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, এই ডেফিনেশনটাও এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। এই ক বিভাগগুলো তোমরা যখন পড়বা তখন সাথে সাথে বাসায় লিখে ফেলবা। আর কোনোটাতে যদি তোমাদের একটু একটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার একটা টপিক আছে যেটা তোমাদের 4th ইয়ারের প্র্যাকটিক্যালে আছে। তো সেই ট্রান্সডিউসারটাও আমরা আমাদের এখানে দেখতে হবে। এটা প্র্যাকটিক্যাল আসে, প্র্যাকটিক্যাল করতে হবে, স্যারদেরকে মান নির্ণয় করে দেখাইতে হবে। এবং স্যাররা তখন পরীক্ষা জিজ্ঞাসা করে ট্রান্সডিউসার কি, কিভাবে তুমি এই মানগুলো নির্ণয় করছো। তা আমরা যখন এই ট্রান্সডিউসার সম্পর্কে আলোচনা করব, তখন আমি এই প্র্যাকটিক্যালের ব্যাপারগুলো এখানে কথাবার্তা হচ্ছে বলবো। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো।